আপনি এখানে এই শোরুটে উঠে এসছেন কেন? সৈকত হালকা হাসে। ভালো লাগছিল না, অনেকক্ষণ শুয়েছিলাম, ভাবলাম একটু হাঁটাহাঁটি করি। আর দরজাটা পাশে দাঁড়িয়েছিলাম, কথাগুলো শুনে ভিতরে আসতেই বাধ্য হলাম। সৈকত এগিয়ে এসে তিতিরের কাছে গিয়ে ল্যাপটপের স্ক্রিনে চোখ বুলিয়ে বলে, আমার মনে হয় এই অ্যাকাউন্ট নাম্বারগুলোর ডিটেলস বিশ্লেষণ করে ওরা ইউজারদের চাপে ফেলার বা ব্ল্যাকমেইল করার মতলব করছিল। একজন মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টও তার সব কিছু অর্থ, অবস্থান, পরিচয় সব। একবার যদি ওদের কাছে এসব থাকে তাহলে মানুষের উপর নিয়ন্ত্রণ ওদের হাতের খেলনা হয়ে যায়। আর তাছাড়া ওরা পেমেন্ট নিচ্ছে মাত্র 610 টাকা, কিন্তু একটা খুনের পিছনে কি আসলেও 610 টাকা খরচ? তিতির মাথা নেড়ে বলে, সৈকত যা বলছে সেটা ঠিক হতেই পারে। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে যে কোনো ব্যক্তিকে শিকার বানানো যায়। ঠিক তখনই বন্ধনের ফোন বেজে ওঠে। স্ক্রিনে রিফাতের নাম। বন্ধন ফোন ধরে। হ্যাঁ, রিফাত, বলো। ওপাশ থেকে রিফাতের গলা কাঁপছে উত্তেজনায়। স্যার, একটা ট্রেস মিলেছে। মিস্টার গ্রে যে লোকেশন থেকে বারবার জনাথনের সঙ্গে যোগাযোগ করছিল সেটা ফাইনালি আইডেন্টিফাই করতে পেরেছি আমরা। বন্ধন জানালার দিকে এগোয়। লোকেশন কোথায়? বান্দরবান, একটা পাহাড়ি এলাকা, খুবই রিমোট। সেখানে সিগন্যাল বারবার রিলে হচ্ছিল। সম্ভবত এটা একটা মোবাইল ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করছে। খুব সাবধানে প্ল্যান করা ছিল সব কিছু। বন্ধনের চোখে চিন্তার ছায়া। বন্ধন নিচু গলায় বলে, ওরা চাইছে কি ওদের নাগাল না পায়। বন্ধন একটু থামে। এরপর তিতির আর সৈকতের দিকে ফিরে ওদের দিকে তাকিয়ে বলে, আমাদের নামতে হবে মাঠে। এই খেলাটা আর শুধু ভার্চুয়াল না, এখন বাস্তবের ছায়ের পেছনে ছুটছে। সৈকত ধীরে বলে। আমাদের যেতে হবে। বন্ধন হেসে বলে, তোমাদের যাওয়ার থেকে এখন বিশ্রাম বেশি প্রয়োজন। তোমাদের এখানে আমি ল্যাপটপ দিয়ে যাচ্ছি এবং সব রকম প্রোটেকশন থাকছে। যদি কোনো জায়গায় বেঁধে যায় বা আটকে যায় তখন তোমাদেরই সাপোর্ট দিতে হবে। তোমাদের সাপোর্ট কাজ তোমরা জানো। এবার আর খালি হাত নয়, নকল হারকিউলিসকে তো নিয়েই ফিরতে হবে। তিতির চোখে ধীরতা নিয়ে বলে। আমি ওয়েবসাইটে যা যা আছে সব বের করছি। সৈকত বলে ওঠে, তিতির, আমি আছি, তোমার সাহায্য দরকার হবে। সময় এগিয়ে চলে। রাতটা কাটে খুব নিঃশব্দে। চাপা অন্ধকারের ছায়ায় বান্দরবানের উদ্দেশ্যে ভোরবেলায় রওনা দেয় বন্ধন এবং তার ফিল্ড টিম। সাদা রঙের এসইউভি গাড়ি তিনটি চলে পাহাড়ি পথ বেয়ে কনভয়ের মতো। প্রতিটি গাড়িতেই স্পেশাল টাস্ক ফোর্সের প্রশিক্ষিত সদস্য অস্ত্রে সজ্জিত। কানে হেডসেট, চোখে ধীরতা। বন্ধনের চোখে ক্লান্তি থাকলেও মুখে ছিল একরকম দৃঢ় সংকল্প। ঢাকাতেই জনার্থনকে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে, একরকম সফট হাউস। তাকে সাজানো হয়েছে শুধুমাত্র একটা তদন্ত চলছে, তবে ভেতরে ভেতরে বন্ধনের টিম তাকে নির্বিচারে পর্যবেক্ষণ করছে, যেন মিস্টার গ্রে বা অন্য কেউ বুঝতেই না পারে সে ধরা পড়েছে। এদিকে হাসপাতালে নিস্তব্ধ কেবিনে একেবারে ভিন্ন যুদ্ধ শুরু করেছে তিতির আর সৈকত। অসুস্থতা যেন তাদের আটকে রাখেনি। তিতিরের আঙুল চলে ল্যাপটপের কিবোর্ডে দ্রুত, চোখে অবিরাম মনোযোগ। তিতির বলে, সৈকত, আমি একটা এনক্রিপ্টেড সার্ভার পেয়েছি। এটার নাম রুটডেন। পুরো ওয়েবসাইটে ব্যাকআপ এখানে রাখা হয়েছে মনে হচ্ছে। সৈকত এক মনে তাকিয়ে থাকে স্ক্রিনে। এরপর জিজ্ঞেস করে, ডিক্রিপ্ট করতে হবে? ঠোঁট কামড়ে বলে তিতির, পারতেই হবে। এই এক্সপ্লোরেশনটা শেষ না করলে এই ওয়েবসাইটের ভেতরে মানুষগুলোকে বের করা যাবে না। ঘন্টা দুয়েকের মধ্যে তিতির ধীরে ধীরে খোলস ভেঙে ফেলে। হারকিউলিস জাজমেন্ট এক্সকিউশন যে এই ওয়েবসাইটের গভীর স্তরে সে পায় কোর অ্যাডমিন এক্সেস লং। তিতির বলে ওঠে, এই দেখো, এখানে স্পষ্ট 6 থেকে 7 জন অ্যাডমিন ইউজার। স্ক্রিনে স্পষ্ট উল্লেখ ইংরেজি অক্ষরে, তাও সে পড়ে শোনায়। জনাথন মেহের আর নং, মিস্টার গ্রে আর নং, জাকিউল বন্যা গুলশান ঢাকা, মাহিন রেজা চট্টগ্রাম, ফিরোজ আলম ধানমন্ডি ঢাকা, তানিম শেখ খুলনা, আবু আনাস সিলেট। সৈকতের চোখ বিস্ফোরিত। মানে এই ওয়েবসাইট তো বাংলাদেশ থেকে চালানো হচ্ছিল? তিতির মাথা হেড করে বলে, জনাথন আর গ্রে ছিল এক একজনের ফেজ ইন্টারন্যাশনাল, যাতে ধরা না পড়ে। কিন্তু মূল অপারেশন এখানেই বসে চলতো। ওদের কাজ ছিল পেমেন্ট প্রসেসিং আর সিকিউরিটি ইনস্ক্রিপশন দেখা। বাকি 4-5 জন দিনরাত এই সার্ভার চালিয়ে রাখতো। তিতির আরও বলে,
এদের মোবাইল লোকেশন, লাস্ট লগ ইন, আইপি সব আছে এখানে। এরা এখনো বুঝতে পারেনি ওদের সব ফ্ল্যাশ হয়ে গেছে। যদি বুঝতো তবে সিকিউরিটি সিস্টেম চালু করতো। ওদের ধরতে আর বেশি দেরি হবে না। সৈকত বলে। এটাই সুযোগ, ওদের মুষ্টিমে করতে হবে। তিতির স্কিন আরও ঘাটিয়ে বলে। আর একটু ঘাটলে জানা যেত এই খুনের সুপারিগুলো কারা দিচ্ছে। সৈকত ধীর গলায় বলে। আপাতত যা পেরেছো বন্ধন স্যারকে ফরওয়ার্ড করে দাও, কাজে লাগবে। গ্রেপ্তার হলে এরা সবাই পালাবে, এদের টিকিটও খুঁজে পাওয়া যাবে না। একসাথে ধরতে হবে পুরো টিমকে। অন্যদিকে পাহাড়ে ঢোকার মুখে এক চা ঘরের সামনে বন্ধনের টিম থামে। একজন ইনফর্মাল পাহাড়ি পোশাকে অপেক্ষা করছিল। সে বলে, স্যার, মিস্টার গ্রে যে জায়গা আছে সেটা মূল পাহাড় থেকে 3 কিলোমিটার দূরে একটা পুরনো রিসার্চ হাউসে। ওরা মোবাইল ট্রান্সমিশন ইউনিট দিয়ে সংকেত রিলে করছিল। বন্ধনের ঠোঁটে চাপা হাসি। সত্যিকারের ছায়াযুদ্ধ শুরু হয়েছে। ঠিক তখনই তিতিরের কল ওপাশ থেকে ভেসে আসে তিতিরের কণ্ঠ। স্যার, কয়েকজনের নাম লোকেশন আপনাকে পাঠাচ্ছি। সবাই হারকিউলিস জাজমেন্ট এক্সিকিউশন বা জেই ওয়েবসাইটের মেইন ফেস। আপনি ফিল্ড টিমকে ডিটেলস দিলে ওরা এখনই বেরিয়ে পড়লে সুবিধা হয়, তাহলে আর ওরা পালানোর সুযোগটা পাবে না। বন্ধন ধীরে পাহাড়ের দিকে তাকিয়ে বলে, এবার আর কেউ পালাতে পারবে না। এবার গ্রে আর তার ছায়ারা সব শেষ হবে। আপনার খোঁজ আপনারা চালাতে থাকুন। ডিটেলস আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। বন্ধন সাথে সাথে তিতিরের পাঠানো ব্যক্তিদের ডিটেলস পাঠিয়ে দেয় লোকেশন অনুযায়ী ভারপ্রাপ্ত অফিসারদের কাছে। সাথে সাথে শুরু হয়ে যায় নতুন মিশন। সন্ধ্যা নামছে বান্দরবানে। রক্ত মাখা সূর্যের আলো পড়ছে পাহাড়ের গায়ে। পাহাড়ের নিস্তব্ধতা যেন অদৃশ্য কোনো ঝড়ের পূর্বাভাস। বন্ধন গাড়ি থেকে নেমে পড়ে। পাশে দাঁড়ানো টিম সদস্যরা হাতে রাইফেল, পেছনে ব্যাকআপ ইউনিট, এক হাতে হেডসেট ঠিক করতে করতে সে বলে ওঠে, কনভয় 2 রুটে ডান দিকে ধরে চলবে। মেইন টিম আমার সঙ্গে আসবে। ভায়োলেন্স মোড অন, নিঃশব্দে ঢুকতে হবে। দূর থেকে দেখা যাচ্ছে একটি পুরনো রিচার্জ হাউস। 2 তলা কাঠের ঘর, চারপাশের ঘন জঙ্গল। ঘরের ছাদে ঘূর্ণায়মান একটি স্যাটেলাইট ট্রান্সমিশন ইউনিট। 2 জন পাহারাদার পেট্রোল দিচ্ছে বাইরের চত্বরে। বন্ধন কাঁধে রাইফেল তুলে চোখে আইআর গগলস পরে চোখে চোখ রেখে বলে, আজকের অপারেশনের নাম শ্যাডো বার্স্ট। অভিযান শুরু হয়। প্রথম টিম পাহাড় বেয়ে রিচার্জ হাউসের পেছন দিকে উঠে আসে। বন্ধনের সিগন্যালে স্নাইপার এক এক করে বাইরে 2 গার্ডকে নিঃশব্দে নামিয়ে দেয়। ভেতরের একটি জানালায় ক্যামেরা পাঠানো হয়, খুব গোপনে। ভেতরে দেখা যায় মিস্টার গ্রে একটি কম্পিউটারের সামনে বসে, পাশে একজন ভারী অস্ত্রধারী প্রহরী। বন্ধনের ফোনে ফুটেজ চলতে থাকে। সাথে এক্সেস যায় রিফাত আর তিতিরের কাছেও। রিফাত সিকিউরিটি ভ্যানে সব সেট আপ আর অন্য সাইবার টিম নিয়ে অপেক্ষা করছে পাহাড়ের ওঠার ঠিক মুখে। সে বলে ওঠে, স্যার, ডান দিকের ঘর থেকে এক্সিট করতে পারবে না, তবে অপরাধী বেসমেন্ট দিয়ে পালাতে পারে। নিচে সাবটানেল আছে সম্ভবত। বন্ধন কনফার্ম করে। ওকে, বেসমেন্ট সিল করে দাও, গ্রে যেন পালাতে না পারে। অপারেশন এন। হঠাৎ ঘরের ভেতর থেকে গর্জন ওঠে। একজন প্রহরী টিম একের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। গুলির আওয়াজে ঘরের আলো লাল হয়ে ওঠে। অ্যালার্ম বাজে। বাংকার গেট খুলে যাওয়ার চেষ্টা। সেই শুরু হয় ধুমধুমাকার লড়াই। বন্ধন সামনে এগিয়ে যায়, ডান হাতের মেশিন গান দিয়ে এক প্রহরীকে নামিয়ে দেয়। সৈনিক রাহিম পাশের ঘর থেকে ফ্ল্যাশ গ্রেনেড ছুড়ে দেয়। মুহূর্তেই ঘর জুড়ে আলো আর ধোঁয়ায় বিভ্রান্তি। অন্যদিকে আরেক ইউনিট পেছনের দরজা দিয়ে ঢুকে গ্রের পালানোর পথ আটকে দেয়। মিস্টার গ্রে হঠাৎ একটি হ্যান্ডগান তুলে গুলি চালায়, কিন্তু বন্ধন ফ্ল্যাটকে বসে নিজেই পাল্টা গুলি ছোড়ে। একটা বুলেট এসে গ্রের কাঁধে বিদ্ধ হয়। সে ছিটকে পড়ে যায় মেঝেতে, তবুও থামে না সে। হাতে ছোট ডেটোনেটর চাপ দিতে যায়, কিন্তু কিছুই হয় না। রিফাত ওয়াকিটকিতে বলে ওঠে, স্যার, ওর ডেটোনেটর রিমোট আমি আগে ব্লক করে দিয়েছি। বন্ধন ধীরে ধীরে এগিয়ে আসে। মাটিতে পড়ে থাকা গ্রের দিকে তাকিয়ে বলে, ছায়া থেকে বেরিয়ে এসেছ, এবার আলোয় পড়বে।
গ্রেকে গ্রেফতার করা হয়। ওই একই বাড়ি থেকে পাওয়া যায় জামশেদ খানের মৃতদেহ। অন্যদিকে রাজধানীতে চালু হয় আলাদা অভিযান। তিতিরের দেয়া ডেটা অনুযায়ী 5টি টিম বেরিয়ে পড়ে। গুলশানের জাকিউল বান্না তার পেন্ট হাউস থেকে পালাতে যায়, কিন্তু রুফটপে হেলিকপ্টার নামার আগেই ধরা পড়ে। চট্টগ্রামে মাহিন রেজা তার ল্যাব ছেড়ে রাস্তায় নামতেই টিম তাকে গ্রেফতার করে। ধানমন্ডিতে ফিরোজ আলমের বাসায় হানা দেয় এক্সট্রাকশন টিম। হাতে নাতে ধরা পড়ে সে। ল্যাপটপ ও হাই অ্যান্ড এনক্রিপ্টর সহ খুলনায় তানিম সাইদ মসজিদ থেকে বের হওয়ার সময় তাকে শনাক্ত করা হয়। সিলেটে আবু আনাস গোপনে পালাতে গেলে বিজিবি টিম তাকে সীমান্তের কাছ থেকে ধরে ফেলে। মিস্টার গ্রের ট্রিটমেন্ট ব্যবস্থা করা হয়। তাকে সব সিকিউরিটি প্রোটোকল দিয়েই হেলিকপ্টারে ঢাকায় ফেরানো হয়। মিস্টার গ্রে সম্পূর্ণ একটা মুখোশ। তিনি একজন বাঙালি। তার নামের জন্য বিদেশি ভাবলেও ছদ্মবেশে থাকা একজন ব্যক্তি মিস্টার গ্রে। বন্ধনে পাশের সিটে চোখ বাঁধা মিস্টার গ্রে হেডসেটে শোনা যায়, স্যার, সব সদস্য ধরা পড়েছে, সাবার সিল করা হয়েছে। এটাই ছিল শেষ পর্দা। বন্ধন হেলমেট খুলে চোখে তাকিয়ে বলে, পর্দা আরও বাকি আছে, এখন তো মাত্র খেলা শুরু। ঢাকা ইউনিট হেডকোয়ার্টারে ফিরেই শুরু হয় ম্যাসিভ ইন্টারোগেশন। নিরাপত্তার কড়াকড়ির মধ্যে প্রথমে আনা হয় মিস্টার গ্রেকে, যার চোখে বাঁধন তখন খুলে দেওয়া হয়েছে। তাকানোর ভঙ্গিতেই বোঝা যায় সে এখনও আত্মবিশ্বাস হারায়নি। কিন্তু তার সামনে বসে থাকা বন্ধনের মুখ দেখে বুঝতে পারে এবার খেলা শেষ। ইন্টারোগেশন রুম, রাত 11:45। মিস্টার গ্রের মুখোমুখি বসে আছেন 3 জন তদন্ত কর্মকর্তা। একজন সাইবার ক্রাইম ইউনিটের, আরেকজন স্পেশাল অপারেশন ব্রাঞ্চের মারুফ, সাথে আছে বন্ধন চুপচাপ বসে আছে। তার জবানবন্দি নেওয়া শুরু হবে সেখান থেকে যেখানে এরা থামবে। মারুফ গলায় রুক্ষতা নিয়ে বলে, তোমার আসল নাম শরীফুল ইসলাম, ঠিক তো? গ্রে হাসে, খুব প্রহসন করে বলে, যে নামে ডাকো সে নামেই পরিচিত, কিন্তু হ্যাঁ, শরীফুল ইসলামই ছিল এক সময়। অফিসার বলে, 2012-তে রেজাউল হাকিমের খুনের সময় তোমার নাম ওঠে। তারপর 2015-তে রাজনীতিক আবুল হাসেমের বডিগার্ডকে গুলি করা হত্যা, সেটাও তোমার কাজ। শরীফুল চোখ নিচু করে কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে বলে, হ্যাঁ, এসব কাজ আমি করেছি তো। অফিসার জিজ্ঞেস করে, সম্পূর্ণ ঘটনা জানতে চাইছিলে, এসব কেন? গ্রে কোন ভনিতা করলো না, যেন সে সব কিছু বলতে চায়। গ্রে বলতে শুরু করলো, 2012 সালের অপরাধ জগতে আসা। আগে নেতা মন্ত্রীদের জন্য ছোট ছোট কাজ করতাম, চাঁদাবাজি, খুন, গুম করা। তখন মামলা টামলা হতো না। আমার সঙ্গে কাজ করত জামশেদ খান। 2016-র দিকে সরকার বদল হলো, নেতারাও পলাতক। কি আর করার, মামলা হলো আমার নামে। পালিয়ে বেঁচে গেলাম আমি, আর জামশেদ গ্রেফতার হলো। আমি পালিয়ে নাম পরিবর্তন করে নিলাম, প্রথমে থাইল্যান্ডে, পরে দুবাই এবং মালয়েশিয়া থেকে হ্যাকিং কমিউনিটিতে পরিচিতি পাই গ্রে ফক্স নামে। সেখানে শিখি ব্ল্যাক হ্যাট হ্যাকিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ডার্ক ওয়েব ম্যানেজমেন্ট। সেখানেই কাজ করেছিলাম অনেক দিন। পুরনো যাদের হয়ে কাজ করতাম, যে সকল রাজনৈতিক নেতামন্ত্রীরা, অনেকেই তো আবার এখন ক্ষমতায় এসেছে, তারাই আমার সাথে যোগাযোগ করে। তারা চায় আমি যাতে তাদের হয়ে আবার কাজ শুরু করি। টাকা ছাড়া আমার কোনো চাহিদা নেই। তারা শুধু চায় আমি যেন এমনভাবে নিজেদের একটা জায়গায় এদেশে বানিয়ে, যাতে আমার নামেই সব কিছু চলে, ভয়ে চলতে থাকে। বিদেশি একটা সিরিয়াল কলিং ওয়েবসাইট দেখে আমার মাথায় প্রথম এরকম একটা ওয়েবসাইট তৈরির ধারণা আসে, যেখানে আমি বাইরে থেকে সুপারিশ নিতে পারবো আর নিজের নেতা মন্ত্রীদের আদেশ মতন কাজও করতে পারবো, সব দিক দিয়ে টাকা। তখন পরিকল্পনা করি মিস্টার গ্রে ইউনিট নামক ওয়েবসাইটটা চালু করার। কিন্তু ডার্ক ওয়েব ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পাই জাজমেন্ট ইকুইটেশন ওয়েবসাইট। ওয়েবসাইটের গঠন এবং প্যাটার্ন খুব পছন্দ হয় আমার। নিজের ইচ্ছাকে সামান্য পরিবর্তন করে নিজে আয়ত্ত করে নিই সাইটটি। প্ল্যানিং ঠিক এরকমভাবেই হয়, যে খুন করব আমি আর আমার দল, কিন্তু না, নাম হারকিউলিক্সের। সিস্টেমে ছিল সিম্পল কাস্টম নির্দেশ
অ্যামাউন্ট দিয়ে অর্ডার দিবে। অর্ডার শেষ হলে আমি তাদের সকল তথ্য নিজেদের আয়ত্তে করে নেব এবং পরে ধীরে সুস্থে যখন প্রয়োজন হবে তখন ব্ল্যাকমেইল করব। বেশ কিছু অর্ডার এসেছিল বিপক্ষ দলের নেতা, সংবাদপত্রের রিপোর্টার, এমনকি নিরাপত্তা সংস্থার এক সাবেক কর্মকর্তাকেও নিঃশেষ করার। সেগুলো এখনও অ্যাকসেপ্টেড করা হয়নি। তাছাড়া যতই নাম গোপন করে অর্ডার দেওয়া হোক না কেন, আমাদের সামনে প্রকাশ হতো অর্ডারকারীর নাম। আমাদের পরিকল্পনা ছিল ডার্ক ওয়েবের ছায়ার থেকে জাতির ভবিষ্যৎ কন্ট্রোল করা। মিস্টার গ্রে এবার থামেন। বন্ধন খুব রুক্ষ কণ্ঠে বলে, হারকিউলিসের ভয় লাগেনি? হারকিউলিস সত্যিই খুন করে। তার নাম ভাঙিয়ে একের পর এক অপরাধ খুন। একবার মাথায় ভয় কাজ করেনি। যদি সত্যি সত্যি হারকিউলিসের হাতে মারা পড়ে যাও? মিস্টার গ্রে বিকট হাসে। হারকিউলিস একটা মুখোশ, আমরা ওর শুধু মুখোশটাকে ব্যবহার করেছি। সাধারণ জনগণের জন্য হারকিউলিস দেবতা হতেই পারে, কিন্তু আমাদের সাথে যে বড় বড় বাঘা বাঘা রাজনৈতিক হাত ছিল তাদের জন্য হারকিউলিস একটা শয়তান। কোথায় তোমরা হারকিউলিস? এতদিন এতগুলো খুন চোখে কি পট্টি বেঁধে রেখেছিলে? অফিসার মারুফ এবার টেবিলে একটা হাত দিয়ে বাড়ি দিয়ে বলে, তোমরা নিজেরা খুনি, অন্যের ওপর আঙ্গুল তোলো না। হারকিউলিসও ধরা পড়ে যাবে, তবে তোমাদের হবে মৃত্যুদণ্ড। মিস্টার গ্রে ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ে, যেন অফিসার মারুফ খুব হাস্যকর কিছু বলেছে। বন্ধন এবার জিজ্ঞেস করে, জামশেদ খানের স্ত্রীকে কেন কিডন্যাপ করা? আর জামশেদকে কী কাজে ব্যবহার করেছিলে? ব্যবহার যেহেতু করেছিলে, ওকে খুন করলে কেন? মিস্টার গ্রে বলে, জামশেদ বেশি সাধু সন্ন্যাসী হচ্ছিল, অনেকগুলো টাকা ওকে অফার করেছিলাম। ওর খুনগুলো খুব নিখুঁত হয়। আমি চাইতাম ও আমার হয়ে খুন করুক, কাজ করুক, কিন্তু না, সে এখন সাধু সন্ন্যাসী, খুনের রাস্তা থেকে অনেক দূরে চলে গেছে, সৎ খাচ্ছে, তাই ওর বউটাকে কিডন্যাপ করতে হলো। কিন্তু অ্যাডভোকেট ইকরামুল হক ও ব্যবসায়ী আলমগীর খন্দকার খুনের পর জামশেদ খুব বেঁকে বসেছিল, ওকে ছেড়ে দিতে বলছিল। ও আর খুন করতে চায় না। আমার কাছে আর কোনো অপশন ছিল না। ওকে ছাড়লে ও আমাকে ফ্লাশ করে দিত, আর না ছাড়লে ও ভেগে যেত। তাই ওকে একেবারে পার্লামেন্ট ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। বন্ধন কিছু সময় চুপ থেকে এবার প্রশ্ন করে, পাঁচটা খুন, খরচ তো অনেক টাকা হয়েছে খুনগুলো করতে। সবার কাছ থেকে পেমেন্ট নিয়েছো মাত্র 610 টাকা করে। তাহলে খুনের পিছনে খরচগুলো কি করে করেছিলে? কে টাকা দিয়েছিল? মিস্টার গ্রে এবার হেসে ওঠে। বর্তমান অর্থমন্ত্রী আবিদুল হাসান, সে টাকা দিচ্ছিল। যে কোনো ব্যবসা প্রথমেতে পাততে পুঁজি তো লাগেই, এটাও একটা ব্যবসা ছিল। আবিদুল হাসান আমাকে বিদেশ থেকে দেশে এনেছিল। সে চাইছিল একটা পাকাপোক্ত গেড়ে বসা। 10 লাখ টাকা দিয়েছিলেন আমাকে নগদ। সেই টাকা দিয়েই 5টা খুন করা। আরও টাকা পরে আছে। ভেবেছিলাম আরও 5-6টা খুন 610 টাকা পেমেন্ট নিয়েই করব। তারপর থেকে ব্ল্যাকমেল শুরু করব। এবার বন্ধন দীর্ঘশ্বাস ছাড়ে। মিস্টার গ্রে এর কণ্ঠে কোনো রকম অনুতাপ কিংবা অনুশোচনা নেই। তিনি যেন নিজের করা কাজ গর্ব করে বলেছেন। বন্ধন এবার জিজ্ঞেস করে, আবার গাড়ির ব্রেক ফেল কেন করেছিলে? আমাকে মারতে চাওয়ার লাভ কি? কে সুপারি দিয়েছিল? মিস্টার গ্রে বলে, আমি শুধু ভয় দিতে চেয়েছিলাম। যখন আমার দলের ছোকরারা জানতে পারে আর উপায় নেই, ধরা পড়ে যাবে, তখন আমি বলেছিলাম আশুতোষকে রেখেই পালাতে, তবে কারো গাড়ির ব্রেক কেটে দিতে, যাতে বুঝতে পারে আমরা কতটা ভয়ঙ্কর। এখন ওরা জানে না কার গাড়ি ব্রেক কেটেছে ওরা। বন্ধন চুপ হয়ে যায়। মারুফ আরও প্রশ্ন ছড়ে। মিস্টার গ্রের জবানবন্দি নেওয়ার পর একে একে জবানবন্দি নেওয়া হয় বাকি 6 জনের। সকলের জবানবন্দিতে প্রায় একই রকম তথ্যই পাওয়া যায়। বাতাসের আগে সারা দেশে ছড়িয়ে পড়ে নকল হারকিউলিসের তাণ্ডব ভরা কাহিনী। জনগণ যেন এক বড় ধাক্কা খায়। বারবার একই হারকিউলিসের নাম ভাঙিয়ে চলেছে নানান রকম তাণ্ডব। এর শেষ কোথায়? অন্যদিকে হাসপাতালে কেবিনটাই যেন হয়ে উঠেছে ডিটেকটিভ ব্রাঞ্চের সাইবার কক্ষ। তিতিরের চোখের পলক পড়ে না। পাশে সৈকত স্ক্রিনে চোখ রেখে বসে আছে তিতিরের পাশে। একটার পর একটা ডেটা স্ক্রিনে ভেসে উঠেছে অর্ডারকারীদের নাম, পেমেন্ট ট্রেইল, আইপি লোকেশন, ব্যবহার করা ভিপিএন। সবকিছু ধীরে ধীরে খুলে যাচ্ছে।
গ্রের জবানবন্দি আর তার কথার সঙ্গে মিলিয়ে তিথির প্রবেশ করে হারকিউলিস জাজমেন্ট এক্সিকিউশন এর মূল সার্ভারে ডেটা ডিক্রিপ্ট করার পর বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। প্রত্যেকটা অর্ডার এক একটা প্রাণঘাতী ষড়যন্ত্র এবং তার পেছনে ছিল এক একজন প্রভাবশালী ব্যক্তি। শুধু তাই নয়, সাধারণ ব্যক্তিবর্গও তিথির অর্ডার দেওয়া প্রোফাইলগুলো একে একে ট্রেস করেছে। প্রথমেই ভেসে ওঠে নাম। কেউ নিজের ভাইয়ের খুনের জন্য অর্ডার দিয়েছেন, কেউ পুরনো কোয়ালিগের, কেউ সম্পত্তির জন্য, তো কেউ শত্রুতা। একে একে বেরিয়ে আসে অর্ডার করা প্রোফাইলের লোকেশন। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য আসে ঠিক তখন যখন সর্বশেষ অর্ডার ট্রেস হয়। অর্ডার দেওয়া হয়েছিল ডক্টর শাহাবুদ্দিন আহমেদের খুনের, যিনি এক হিসেব তিতিরের মায়ের খুনি রূপে সন্দেহভাজন। সেটা অবশ্য নন অফিসিয়ালি। তিতির ট্রেস করে লোকেশন পয়েন্ট করে বাড়ি নম্বর 23 ব্লক ডি, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। তিতিরের মুখ শুকিয়ে যায়। এই ঠিকানাটা তার পরিচিত। সেখানে থাকেন স্পেশাল সিকিউরিটি ব্রাঞ্চের অফিসার মুনতাসির রিফাত। তার মানে অর্ডারদাতা আর টার্গেটের সম্পর্ক সরল নয়। কেউ অন্য কারোর ছদ্মবেশে অর্ডার দিয়েছে, নাকি মুনতাসির রিফাত নিজেই? সৈকত একটু নড়ে চড়ে বসে। সে বলে, আইপি অ্যাড্রেস ট্রেস করে দেখো তো, সার্ভার গন্ডগোল করছে না তো? তিতি দ্রুত ফোকাস করে মনিটরের একপাশে তার হাত চলে। সার্ভার লগ চেক করে, ভিপিএন, ব্যাকট্র্যাক, ইউজার অ্যাক্টিভিটি লগ, আই ম্যাপিং সব। একটা লোকেশন পিং করে উঠে আসে। তিতির ঠান্ডা গলায় বলে, সৈকত, আইপি অ্যাড্রেস ম্যাচ করছে। সৈকত অবাক হয়ে তাকায়। কার সঙ্গে? তিতির জবাব দেয়, রিফাতের বাড়ির ওয়াইফাই নেটওয়ার্ক, ওই নেটওয়ার্ক থেকেই অর্ডার প্লেস হয়েছে। আইপি অ্যাড্রেস 192.168.312, লোকেশন ম্যাচ 100%। সৈকতের মুখ থমথমে হয়ে যায়। মানে অফিসার রিফাতের বাড়ি থেকে এই খুনের সুপারি? তিতির মাথা নেড়ে বলে, হ্যাঁ, এবং ওই সময়ের লগ ইন ট্রেইল অনুসারে ডিভাইসটাও গভর্নমেন্ট অফিস ইস্যুড ল্যাপটপ। সৈকতের মুখ থেমে যায়। তিতিরের গলা যেন শুকিয়ে যায়। যার মায়ের মৃত্যুর একমাত্র সন্দেহভাজন ব্যক্তি এবার খুনের শিকার, আর সেই অর্ডার এসেছিল রিফাতের ঘর থেকে। হিসেব কিছুতেই মিলছে না। সে কি শুধু ট্রাই করতে চেয়েছিল এই ওয়েবসাইটটা ঠিক করে চলে কিনা, নাকি তার ব্যক্তিগত কোনো ক্ষোভ মেটালো এই খুনের সুপারি দিয়ে? সাথে সাথে এই খবরটা জানানো হয় মেইন অফিসে। বন্ধনের কাছে ফরওয়ার্ড করা হয় সমগ্র ডিটেলস। দেশের সব জায়গায় হারকিউলিসকে নিয়ে ঠিক যেমন মাতামাতি করে হয়ে ওঠে, ঠিক তেমনই ডিটেকটিভ ব্রাঞ্চে শুরু হয় আরেক গুমর মাতামাতি। বিশ্বাসের ছায়াপথ, ডিটেকটিভ ব্রাঞ্চ, কনফারেন্স রুম, সকাল 11:30। রিফাত সামনে বসে আছে। একদিকে তদন্ত কমিটির প্রধান, অন্যদিকে বন্ধন ইশতিয়াক। তিতিরা সৈকত ভিডিও কনফারেন্সে যুক্ত। অফিসার মারুফ সবার সামনে রিপোর্ট পড়ে শোনায়, অর্ডার রাইট 27 এপ্রিল দুপুর 12টায় প্রেস করা হবে। দুপুর 12টায় স্পোল করা হয়েছে। লোকেশান বন্ধুরা ব্লক ডি, হাউস নাম্বার 23। ডিভাইস গভর্নমেন্ট ইস্যু সোর্স ল্যাপটপ। নেটওয়ার্ক পার্সোনাল ওয়াইফাই, যেটা রিফাতের বাড়ির অ্যাড্রেস দেখাচ্ছে। রিফাত অবাক চোখ কুঁচকে বলে ওঠে, না না, আমি এ কাজ করিনি। ওই সময় আমি বাসায় ছিলাম না। আমি তো ব্যস্ত ছিলাম হারকিউলিস যেই ওয়েবসাইটে তদন্তে আপনার সঙ্গে। আমার বাড়িতে শুধুমাত্র আমরা দুজন, আমি আর আমার স্ত্রী। আমার স্ত্রী সে তো ঠিকঠাক ফোন অবধি চালাতে পারে না। সৈকত চোখ তুলে চায় কিন্তু কিছু বলে না। তিতিরও চুপচাপ। বন্ধন তখন ঠান্ডা গলায় বলে, আপনার যুক্তিগুলো আমরা খতিয়ে দেব রিফাত, তবে তদন্ত চলাকালীন আপনাকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হচ্ছে। রিফাত চেয়ার ছেড়ে দাঁড়ায়, যেন সে বিশ্বাসই করতে পারছেন না। স্যার প্লিজ আমার উপর বিশ্বাস রাখুন, আমি এ কাজ করিনি। শাহাবুদ্দিনের সঙ্গে আমার কিসের সততা থাকতে পারে যে আমি তার খুনের সুপারি দেব? তাছাড়া ওই ওয়েবসাইটটা তো আমরা তখনও বুঝতেই পারিনি কাউকে খুনের সুপারি দেওয়া অসম্ভব। প্লিজ স্যার, আপনার একবার পেমেন্ট ডিটেলসটা দেখুন অন্ততপক্ষে। অফিসার মারুফ খুব ধীর কণ্ঠে বলে, পেমেন্ট ডিটেলসও
আপনার বাড়ির লোকেশানেই দেখাচ্ছে, শুধু পেমেন্ট অ্যাকাউন্ট শুধুমাত্র ফেক, যেটা ট্রেস করা যাচ্ছে না। বন্ধন রিফাতের দিকে তাকিয়ে কেবল গম্ভীর গলায় বলে, আপনার উপর বিশ্বাস আছে রিফাত, কিন্তু তদন্ত চলবে। আপনি যদি নির্দোষ হন, আমরা প্রথমেই সেটা প্রমাণ করব। আপনি ঘাবড়ে যাবেন না, শুধু একটা তদন্তের প্রক্রিয়া চলতে থাকবে। আর শাহাবুদ্দিন কোনো নির্দোষ ব্যক্তি তো ছিল না, সবারও গভীরভাবে দেখতে হবে। রিফাত কিছু বলতে গিয়েও থেমে যান, ধীরে মাথা নিচু করে বেরিয়ে যান কক্ষে থেকে। কনফারেন্স কল কেটে যায়। তিতির হাসপাতালের কেবিনের জানালার দিকে তাকিয়ে থাকে দূরে। তার মনে একটাই প্রশ্ন, রিফাত কি সত্যি নির্দোষ, নাকি মায়ের মৃত্যুর নেপথ্যে থাকা ইতিহাস আবার ফিরে আসছে, এবার আরো ভয়ঙ্কর রূপে? কেবিনের জানালায় তখনও বিকেলের আলো পড়ছে, কিন্তু মনে হয় যেন অন্ধকার ঘনিয়ে আসছে। ছায়ার আড়ালে লুকিয়ে থাকা সত্যের দরজা একটু একটু করে খুলছে, আর তার প্রতিটি ধাপে তিতিরকে ঢুকতে হবে অজানা এক জগতের গভীরে। সকাল 6:45। শহরের কেন্দ্রস্থল শাহবাগে তখনও দিনের আলো ঠিকভাবে জাগেনি, কিন্তু বাতাসে এক অদ্ভুত কাঁপুনি। রেডিও স্টেশনের জরুরি বুলেটিনে প্রথম ভেসে আসে খবরটা। এইমাত্র পাওয়া খবর, গ্রেফতার থাকা অবস্থায় জেল হেফাজতে মিস্টার গ্রে ও তার 6 সহযোগীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রথমে মনে হয়েছিল কেউ গুজব ছড়াচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শহরের প্রতিটি রেডিও, নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়ায় একটাই নাম ঘুরপাক খেতে থাকে। হারকিউলিস আবার ফিরেছে। মিথ্যে বা নকল হারকিউলিস নয়, এবার সে সত্য। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার। সকাল 6:10 তোলপাড় ঘটনা। ডিউটি অফিসারের মুখ সাদা হয়ে গেছে। কারাগারের বিশেষ ওয়ার্ডে ঢুকে নিরাপত্তা টিম দেখে মিস্টার গ্রে ও তার 6 সহযোগীর দেহগুলো নিথর হয়ে পড়ে আছে। গলায় দাগ একই রকম, নিখুঁত স্ট্রংগুলেশন। প্রত্যেককে শ্বাসরুদ্ধ করে গলায় ফাঁস দিয়ে মারা হয়েছে। গভীর নির্যাতনের চিহ্ন শরীর জুড়ে, তবে কোনো আওয়াজ ছিল না। কোনো গুলির চিহ্ন নেই, তবে নির্মম নির্যাতনের চিহ্ন শরীর জুড়ে। শুধু মৃতদেহের পাশে রাখা একটা ছোট চিরকুট। হারকিউলিস অন্যায় খুন করে না, অপরাধের শাস্তি মৃত্যু। এদের অপরাধ মৃত্যুযোগ্য। হারকিউলিস। চিরকুটটি রক্তের ছিটায় ভেজা, কিন্তু লেখাগুলো স্পষ্ট। সারা শহর যেন স্তব্ধ। নিরাপত্তা বাহিনী, ইন্টেলিজেন্স ইউনিট, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত অবাক। কিভাবে দেশের সবচেয়ে সুরক্ষিত কারাগারের ভেতরে এমন পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটল, তা এক রহস্য। সব জায়গায় একটাই প্রশ্ন, হারকিউলিস তাহলে কে? হসপিটালের কেবিনে তিতির চোখ বড় বড় করে তাকিয়ে থাকে নতুন রিপোর্টের দিকে। এটা অসম্ভব। সে ফিসফিস করে, মিস্টার গ্রে তো ছিল হেফাজতে, মৃত্যু হলো তাহলে? সৈকত তখনই খবরের কাগজে হাতে দিয়ে নিয়ে তিতিরের কেবিনে আসে। ঠান্ডা গলায় বলে, আদ্রিয়ান নির্মিত সেই কি হারকুলিস? তিতির কাচের জানালায় তাকিয়ে বলে, কেউ একজন ছায়ার মধ্যে লুকিয়ে থেকে খেলাটা চালাচ্ছে, আর হারকিউলিস নামটা সেই খেলায় একটা ট্রাম্প কার্ড মাত্র। আর তবে এবার সত্যি হারকিউলিস, এটা নকল কেউ হতেই পারে না। সৈকত বলে, এটা কিভাবে? এ তো করা নিরাপত্তার মধ্য দিয়ে যদি ভেতরের কেউ সাহায্য না করে, তাহলে কোনোভাবে হারকুলিসের 6টা খুন করা সম্ভব নয়। তিতির ব্রকুচকে বলে, তাহলে ভেতরের কেউ হারকিউলিসকে সাহায্য করছে, কে হতে পারে? প্রশ্ন সে একই জায়গায় আটকানো। কে হতে পারে হারকিউলিস? কে এই অমীমাংসিত রূপরেখার পেছনের লুকানো আসল সত্য? সব রহস্য কেন উদ্ঘাটন হচ্ছে না? কে হতে দিচ্ছে না? আর হারকিউলিস কি তাহলে নিরাপত্তা বাহিনীর ভেতরেই মুখ? নিঃশব্দ কোলাহল। ঢাকার আকাশে সবে মাত্র রোদ উঠেছে, কিন্তু তাও আলো যেন একরাশ ভার নিয়েই ছড়াচ্ছে। শহর জুড়ে আতঙ্ক, মানুষের কণ্ঠে ফিসফাস, চোখে বিস্ময়। দেশের সবচেয়ে নিরাপদ হিসেবে পরিচিত কাশিমপুর হাই সিকিউর কারাগারে এক রাতে 7 সাত্ত্বিক হত্যা। যাদের হত্যা হলো তারা সকলেই হারকিউলিস, যে এই মামলার অপরাধী। তাদের অপরাধ স্বীকার এবং প্রমাণের পর একই রাতে থানার করা সিকিউরিটির মধ্যে এসে খুন করে গেছে এক অজ্ঞাত খুনি।
এটা কি আসলেও খুব সামান্য বিষয়? খুনি নিজেকে হারকিউলিস বলে প্রমাণস্বরূপ চিরকুট রেখে গিয়েছে, তবে তাতে লেখা শব্দগুলো বিগত হুঁশিয়ারি থেকে সামান্য ভিন্ন। এই যেন সাফ নতুন প্যাটার্ন, যেখানে লেখা হারকিউলিস অন্যায় খুন করে না, অপরাধের শাস্তি মৃত্যু, এদের অপরাধ মৃত্যুযোগ্য। হারকিউলিস, এই কয়েকটা বাক্য যেন গোটা রাষ্ট্র ব্যবস্থার রক্তনালীর মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। বিগত কয়েক মাসে এত অপরাধীর হারকিউলিসের মুখোশে খুনের শাড়ি সাজাচ্ছে বলেই বোধ হয় এবার স্বয়ং হারকিউলিসের এভাবে ফিরে আসা। এই সারি সারি খুনের উত্তপ্ত সংবাদের মাঝেই হাওয়ায় বেরিয়ে আসে অর্থমন্ত্রী আবেদুল হাসানের পলাতক খবর। হারকিউলিস GA এর অপরাধীরা স্পষ্ট রূপে অর্থমন্ত্রী আবেদুল হাসানকে তাদের মূল কমান্ডার বলে স্বীকারোক্তি দিয়েছিলেন। আর এই স্বীকারোক্তির আগেই মন্ত্রী সাহেব সব ছেড়ে গায়েব। ভোরের আকাশ এত ঘটনায় ব্যস্ত, আর এই ব্যস্ততার দিনেই দীর্ঘ 10 দিন পেরোলো তিতির আর সৈকতের হাসপাতালে সুস্থ হবার যুদ্ধের। এখন যুদ্ধের বিরতি বলা চলে। সামান্য অর্থে সুস্থতা ঘোষণায় হাসপাতাল থেকে তাদের মুক্তি মিলল। শরীরে এখনো দৃশ্যমান দুর্বলতা, চোখের নিচে গভীর ক্লান্তি। তিতিরের হাত এখনো প্লাস্টারে আবদ্ধ, সৈকতের শরীরও সফেদ ব্যান্ডেজের দখলে। তারা একে একে ডিসচার্জ পেপারে সই শেষ করে ওঠে। ঠিক তখনই অফিসার মারুফ এসে পৌঁছান হাসপাতালে। তার সঙ্গে আসেন লেডি কনস্টেবল ফাতিহা খান। মারুফ এসেই বললেন, আমি বেশি দেরি করিনি বোধ হয়। সৈকত হেসে বলল, একটু বেশি সঠিক সময়ে চলে এসেছেন। মারুফ মৃদু হাসেন। এরপর তিতিরকে উদ্দেশ্য করে বললেন, মিস তিতার, আপনার বাসায় একজন ফিমেল কনস্টেবল আর একজন প্রফেশনাল নার্স থাকবে যতদিন পর্যন্ত আপনি সম্পূর্ণরূপে সুস্থ না হয়ে ওঠেন। তিতির ব্রকুচকে বলল, এসবের কি প্রয়োজন? এখন আমি যথেষ্ট সুস্থ। তাছাড়া আমার বাসায় কাজের খালা আছেন। তিতিরের কথাই সৈকত কপট রাগ দেখিয়ে বলল, তুমি এখন শুধু ফিজিক্যাল না, মানসিকভাবে অসুস্থ। এই সময়ে এসবে না করে নার্স আর কনস্টেবল থাকলে আমিও নিশ্চিত থাকবো। তিতির কিছু বলতে যাবেই তার আগেই অফিসার মারুফ বললেন, তিতার, এটা উপর মহলের অর্ডার যে আপনার সুরক্ষার জন্য নার্স এবং কনস্টেবল থাকবেন। এখানে আসলে আমাদের কোনো হাত নেই, এটা আপনাকে মেনে নিতেই হবে। তিতির আর কথা বাড়ালো না। সে জানে এখানে আর বাহানার জায়গা নেই। সে কেবল মাথা নেড়ে জানালার ফাঁক দিয়ে রোদে ধুলো মাখা শহরটার দিকে তাকায়। ওইদিকে আর্মি ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে মেজর জেনারেল বন্ধন ইশতিয়াক চুপচাপ বসে আছেন। আজ এখানে তাকে তলব করেছেন ব্রিগেডিয়ার হাসমত নিজে। যেহেতু তিনি এখনো অফিসে আসেননি, তাই বন্ধন সোজা নিজের কেবিনে ঢোকে। তার সামনের টেবিলে খোলা 5টি রিপোর্ট, তাতে প্রতিটি খুনের বিশ্লেষণ, গার্ডদের ট্রিটমেন্ট, সিসিটিভি ফুটেজের টাইম স্ট্যাম্প, সব পরিষ্কার। কিন্তু তবুও মৃত্যু ঘটেছে। একটার পর একটা মামলায় বন্ধন ঠিক এমনভাবে পেঁচিয়ে যাচ্ছে যে তার যেই মিশন নিয়ে সে ডিটেকটিভ ব্রাঞ্চে প্রবেশ করেছিল তা যেন ফিকে হয়ে উঠেছে। বন্ধনের কেবিনের দরজা খুলে ব্রিগেডিয়ার হাসমত ঢোকেন। তিনি মাত্র অফিসে এসেই সোজা এই কেবিনে এসেছেন। তিনি বললেন, বন্ধন ইশতিয়াক, প্রেসিডেন্সিয়াল রিকোয়েস্ট আসছে। পুলিশের উপর আঙ্গুল উঠেছে। আপনি তো জানেন দেশের সবচেয়ে সুরক্ষিত জেল থেকে কেউ মরতে পারে না, আর সেটা 7 জন হলে তো কথাই নেই। কেসটা ট্রান্সফার হচ্ছে পুলিশের থেকে সিআইডি আর ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে। দুটো মাথা একসঙ্গে নড়বে। বন্ধন উঠে দাঁড়িয়ে বলল, স্যার, কেস তো আগেও ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে ছিল। ব্রিগেডিয়ার হাসমত বললেন, বারংবার তারাই তো উন্মোচন করছে হারকিউলিসের যত সত্য রহস্য, তাই তারা যে থাকবে এটাই স্বাভাবিক। তাছাড়া এবার পুলিশ ব্রাঞ্চ খুব বাজে অবস্থায় পড়তে চলেছে। মানুষজনের পুলিশের উপর থেকে নির্ভরতা উঠে যাচ্ছে। দেশের এত সিকিউর থানায় যদি এত বড় হত্যাকাণ্ড হয়, সেখানে তো জনগণের হাইপার হওয়াটাই স্বাভাবিক। বন্ধন মাথা নাড়িয়ে বলল, এটা আসলে স্বাভাবিক। তাছাড়া থানায় আমরা 5 জন এজেন্ট ছিল,
প্রত্যেকের লাইভ ফিড আমি চেক করেছি, কাউকে ঢুকতে দেখা যায়নি। কনফার্মড শাটডোর পলিসি ছিল, এমনকি মোবাইল ব্লকও অ্যাক্টিভ ছিল। ব্রিগেডিয়ার হাসমত ঠান্ডা গলায় বললেন, তাহলে আপনি কি বোঝাতে চাইছেন খুনি কোথাও বাইরে নয়, থানার ভেতরেই? বন্ধন কিছু সময় চুপ থেকে বলল, ঠিক বলা যাচ্ছে না, হতেই পারে আবার নাও, কারণ খনি নিজেকে হারকিউলিস দাবি করছে। তাছাড়া খুনের প্যাটার্নও এবার সেম, প্রচণ্ড অত্যাচার করে হত্যা লীলা চালানো হয়েছে। আর এত হাই সিকিউরিটির মাঝে কারো পাখি উড়ে যাওয়া তো সম্ভব নয়। সবাই মতো সব সিসিটিভি ক্যামেরা বন্ধ, সিকিউরিটি গার্ড সবাই আছে, তবু সবার নাকের টকা থেকে 7-8টা মানুষকে খুন করে একেবারে গায়েব হয়ে গেল। থানার একটা মানুষ টের পেলাম না যে একটা সেল থেকে 7 জন অপরাধীকে খুন করা হচ্ছে। এটা একটু বেশি ঘোলাটে নয়? হাসমত বললেন, এটাই তো অস্বাভাবিক, একটা মানুষও বুঝতে পারে না। তবে যাই হোক, কেসটা নিয়ে ওরা আগাক। আপনাকে যে মিশনে ডিটেকটিভ ব্রাঞ্চ পাঠানো হয়েছে সেটা কতদূর আপনি বুঝতে পারছেন তো? ওটা একটা সেনসিটিভ মামলা। বন্ধন মাথা নেড়ে বলল। আমি বুঝতে পারছি, আর ওটা নিয়েই কাজ করছি। হাসমত বললেন, আপনার হাতে সময় কম, দ্রুত খোঁজ করুন, নাহলে পুরো ইউনিটটাই ডিসব্যান্ড করা হবে। জানেন তো, দেশের নিরাপত্তার নামে এসব আর মেনে নেওয়া হবে না। বন্ধন মাথা নেড়ে সম্মতি জানায় শুধু, তবে কোনো কথা বলল না। তাকে যে গোপন মিশনের জন্য বিদেশ থেকে এই দেশে আনা হয়েছে, সে মিশন থেকে সে সরে যায়নি। তবে হারকিউলিসের মামলায় বরাবরই অদ্ভুতভাবে জড়িয়ে গেছে বন্ধন। এখানে তো হারকিউলিস মুখোশে অনেক কিছুই চলে। বন্ধন তার কেবিন থেকে বেরিয়ে যায়। হেডকোয়ার্টারের বারান্দাত বেরিয়ে নামতেই মোবাইলের স্ক্রিনে টানা নিউজ ফ্ল্যাশ করতে থাকে। হারকিউলিসের সবচেয়ে বড় দান, কাশিমপুরে এক রাতে 7 হত্যা। প্রতিটি চ্যানেল যেন প্রতিযোগিতায় নেমেছে, কে বেশি চাঞ্চল্য তৈরি করতে পারে। বড় বড় হরফে ব্যানার। এবার কি ফের সন্দেহ আদ্রিয়ান নির্ভর? ডিটেকটিভ ব্রাঞ্চে ঢোকার আগেই অফিসের করিডোরে গুঞ্জন কানে আসে। ভেতরে ঢুকতেই টিভি স্ক্রিনে নিউজ অ্যাঙ্করের কণ্ঠ ভেসে আসে। দর্শকবৃন্দ, দেশের ইতিহাসে প্রথমবার সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে এমন হত্যাকাণ্ড ঘটল। নিহতরা মিস্টার গ্রো ও তার 6 সহযোগী, যারা বহু অপরাধে অভিযুক্ত। তারা নিজেদেরকে হারকিউলিসের মুখোশে জড়িয়ে একে একে খুন করে চলছিল। তবে তাদের শেষ পরিণত হলো হারকিউলিসের হাতে মৃত্যু। আদৌ এটা হারকিউলিস তো, নাকি আবার নতুন কোনো ব্যক্তি হারকিউলিসের মুখোশ নিয়ে খুনের তোলপাড় শুরু করেছে? তবে এভাবে আইনকে পাশ কাটিয়ে শাস্তি দেওয়া একই ন্যায় বিচার, নাকি অপরাধকতার শুরু? এবং প্রশ্নটা সবার মুখে, হারকিউলিস কি তবে সত্যি ফিরে এসেছে? ব্রেকিং নিউজ চলছে ইউটিউবে। বারবার প্রকৃত হারকিউলিসের উপস্থিতি এলেই দেশে উপস্থিতি মেলে অ্যাডভোকেট আদ্রিয়ান খান নির্ভকের। সুতরাং আবারও ফিরে আসছেন সেই প্রশ্ন, আদ্রিয়ান নির্ভক কি সত্যি হারকিউলিস? এসব এক প্রকার এড়িয়ে বন্ধন চুপচাপ ব্রিফিং রুমে ঢুকে চেয়ারে বসলো। ডিরেক্টর জেনারেল ফোর্সের ইন্টেলিজেন্স মাহমুদ কাইসার স্যার জরুরি তলব করেছেন। সময়ের আধা ঘন্টা আগেই বন্ধন বোর্ড রুমে এসে হাজির। জানালার কাছে ধূসর আলো পড়ে আছে, বাইরে আকাশে ঝুলে থাকা মেঘ যেন মিটিংয়ের ভেতরে ভারী আবহকেও ছুঁয়ে যাচ্ছে। টেবিলের ওপর রাখা ফাইলগুলোতে ধুলো নেই, কিন্তু একটা শীতল গন্ধ ছড়িয়ে আছে, যে গন্ধটা বড্ড রহস্যের। দরজা খুলে একে একে সবাই হাসতে শুরু করলো। প্রথমেই প্রবেশ করলেন প্রধান লিগ্যাল অফিসার সামিরা ইমতিয়াজ। গাঢ় নীল শাড়ি, চোখে স্থির দৃষ্টি, ঠোঁটের কোণে এক টুকরো করা ভাব। তিনি চুপচাপ এক কোণে বসলেন, কারোর দিকে তাকালেন না। তারপর এলেন রিটায়ার্ড মেজর জাহেদুল হক অবয়ব, বয়স পেরিয়েছে 50, কিন্তু কাজ সোজা, পায়ে বুটের শব্দ এখনো তীক্ষ্ণ। চেয়ারে বসেই একবার পুরো ঘরটা স্ক্যান করলেন, যেন এখনই যুদ্ধক্ষেত্রের মানচিত্র আঁকবেন। এটা তার বরাবরের স্বভাব। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মুনতাসির রিফাত ঢুকলো খানিক পর। তার চেহারায় অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। তার বিরুদ্ধে আগের অপরাধে যথেষ্ট প্রমাণ মেলেনি, কিন্তু আজকের বোর্ড মিটিংয়ে তার উপস্থিতি এখনও বিতর্কের বাইরে নয়।
কক্ষের ভেতরে ঢুকে রিফাত এক মুহূর্ত দ্বিধা করে একেবারে টেবিলের দূরে চেয়ারে বসে পড়ল। কিছুক্ষণ পর বড় স্ক্রিনে অনলাইন কনফারেন্সের উইন্ডো জ্বলে উঠল। সেখানেই সাইবার ইউনিট হেড সামিউল সৈকত আর অ্যাসিস্ট্যান্ট সাইবার এক্সপার্ট তিতির মেহজাবিনের যোগ দেওয়ার কথা ছিল। মিটিংয়ের সময় তাদের বেশি সম্ভব হাসপাতালে থাকার কথা, তাই অনলাইনে যুক্ত হবেন বলে অনুমান করেছিল সবাই। কিন্তু ঠিক যখন স্ক্রিনে কানেকশন সিগন্যাল আসতে শুরু করেছে তখন বোর্ড রুমের দরজা ধীরে ধীরে খুলে গেল। সৈকত আর তিতির দুজনেই সোজা কক্ষের ভেতরে ঢুকলো। দুজনের গায়ে এখনো নানা আঘাতের স্পষ্ট চিহ্ন। সৈকতের শরীরে লেপ্টে আছে ব্যান্ডেজ, তিতিরের হাত প্লাস্টারে বাঁধা, কিন্তু মুখে অদ্ভুত ধীরতা। তারা সরাসরি টেবিলের দিকে এগিয়ে এলো। ঘরে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। সবাই একে অপরের দিকে তাকালো, এমনকি ডিরেক্টর জেনারেল মাহমুদ কাইসারের কপালের ভাঁজ আরো গভীর হলো। বন্ধন কেবল চেয়ারের হাতলে আঙুল চালালো, ঠোঁটে কোনো কথা নেই, সে শুধু সবটা পর্যবেক্ষণে ব্যস্ত। এর মাঝেই মাহমুদ কাইসার চোখ সরু করে তিতির আর সৈকতের দিকে তাকালেন। গলায় কড়া অথচ চিন্তার ছোঁয়া মিশিয়ে বললেন, তোমরা নিজেরাই এলে, এই শরীরে জানো তো তোমাদের এখনো বিশ্রাম প্রয়োজন। সৈকত হালকা হাসলো, যদিও সেই হাসির আড়ালে অসুস্থতা স্পষ্ট। সে বলল, ছাড় হবে, কিন্তু এই মিটিং ইমার্জেন্সি, তাই ভাবলাম সরাসরি অ্যাটেন্ড করা যাক। তিতির নিজেও আসতে চাইছিল, তাই আর নিজের ইচ্ছেকেও দমাতে পারলাম না। তিতির মাথা নাড়ল। অসুস্থতা হয়তো মেয়েটার শরীরের কয়েক কেজি ওজন কমিয়ে ফেলেছে, তাও ঠোঁটে এক চিলতে আত্মবিশ্বাসী হাসি, চোখে সেই চিরচেনা ধীরতা, একে যেন কিছুতেই দমানো যায় না। মাহমুদ কাইসার তিতিরের মুখের দিকে তাকিয়ে আর কিছু বললেন না, শুধু হালকা মাথা নাড়লেন। মুখের রেলায় সন্তুষ্টির ছাপ ফুটে উঠল। তিনি বললেন, ঠিক আছে, দায়িত্ববোধ থাকাটা ভালো, তবে নিজের আগে কাউকে দেখতে নেই। ঠিক তখনই সামিরা ইমতিয়াজ টেবিলের ওপর থেকে ঠান্ডা স্বরে বলে উঠলেন, মুনতাসির রিপাত কি এখনো তার নির্দোষতার প্রমাণ করতে পেরেছে? যদি না পারে তবে এত গুরুত্বপূর্ণ মিটিংয়ের সে করছে কি? রিফাতের মুখ শক্ত হয়ে গেল, কিন্তু কিছু বলল না। মাহমুদ কাইসার সামিরার দিকে চোখ স্থির রেখে জবাব দিলেন, আমি তাকে ডেকেছি, সে যেমন নির্দোষ নয় ঠিক তেমনই তার দোষী হবার মতো যোগ্য প্রমাণও নেই। আর বন্ধন ইশতিয়াক নিজে তার সুপারিশ করেছে। বোর্ড মিটিংয়ের কক্ষে এক মুহূর্তের জন্য শব্দ থেমে গেল। কেউ আর কিছুই বলল না, শুধু নীরবতা আর টেবিলের ওপর ধীরে ধীরে কাঁপতে থাকা ফ্লুরোসেন্ট লাইটের আলো। বন্ধন একবার রিফাতের দিকে তাকালো, চোখে এক অদ্ভুত ইঙ্গিত, যেন কথা বলছে, কিছু একটা যেন শান্ত উপায়ে চলছে। মাহমুদ কাইসার এবার ধীর গলায় বললেন, দেশের যা পরিস্থিতি তা তো আর আপনাদের নতুন করে জানতে হবে না। হারকিউলিসের নতুন এত বড় ধাক্কা আইনি সিস্টেমকে নাড়িয়ে দিয়েছে, পুলিশ ব্রাঞ্চের উপর আঙুল উঠছে। এই মামলাটা এখন শুধু আমাদের হাতে নেই, আর সিআইডির কাছেও হস্তান্তর হয়েছে। মানে বুঝতে পারছেন, আপনাদের কাছে এখন নতুন হস্তক্ষেপ, তাই কাজকে আরও বেশি পেশাদার ও স্বচ্ছ করতে হবে। কাউকে আড়ালে রেখে আর অভ্যন্তরীণ সমাধান চলবে না। তিনি একটি ফাইল টেবিলের দিকে ঠেসে দিলেন। ফাইলের মলাট শক্ত। তিনি ধীর গলায় বললেন, প্রথমত ফিল্ড টিম তৈরি করুন, যারা যোগ্য এবং কঠোর তাদের বেছে বেছে নিন। তাদের তালিকা আজকের মাঝে আমার ডেস্কে চাই। ঘটনার সময় উপস্থিত থানার প্রত্যেকটা পুলিশ, কয়েকদিন কিংবা বাইরে যারা যারা আছে সকলের লিস্ট করুন, তদন্ত করুন। ঠিক ঘটনার ওই সময় তাদের ফোনের লোকেশন ডেটা ট্রেস করুন। প্রত্যেক গার্ডের ডিউটি রোটেশন, গত 6 মাসের ছুটির রেকর্ড, ভিজিটর পারমিশন সব পুনরায় তল্লাশি করতে হবে। প্রত্যেকের মোবাইল কল রেকর্ড এবং কার্ড ট্রানজ্যাকশন লগও সংগ্রহ করা হবে। নকল আইপি থেকে যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলোকে আমরা আর্থ চিহ্নের মতো ট্রেস করতে হবে।
আর যদি সরকারি ভিআইপির নাম লুকিয়ে ব্যবহার করা হয়ে থাকে সেটাও আইডেন্টি ভেরিফাই করাও জরুরি। সন্দেহভাজনদের তালিকা আলাদা আলাদা করুন। মনে রাখবেন, যেটাই করবেন গোপনে এবং তাদের সম্মান অনুক্ষুণ্ণ রেখে। বন্ধন ইশতিয়াক, আমি চাই আপনি ফিল্ড টিমের সাপোর্টে থাকুন। আপনার সঙ্গে ফিল্ড স্পেশালিস্ট অভয় বিশ্বাস থাকবেন। তাকে জরুরি তলব করা হয়েছে ব্রাঞ্চে। আশা করছি কয়েক ঘন্টায় তিনি এসে পৌঁছাবেন। আপনাদের যতজন দরকার অফিসার নিন, তবুও কমতি রাখবেন না। বন্ধন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মাহমুদ কায়সার আবারও বলতে শুরু করলেন, মুনতাসির, আপনি সকল সিকিউরিটি চেকিংয়ের দায়িত্বে থাকবেন। থানায় সহ তার আশেপাশে যত সিকিউরিটি ফুটেজ আছে সব চিরুনি অভিযান চালান। একটা সামান্য ফুটেজও বাদ দেবেন না। মনে রাখবেন, সাইবার ইউনিটের রিপোর্ট থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ, গার্ড শিফট রেজিস্টার, সাইবার এক্সপ্রেস লগ, সব কিছুর ক্রস ভেরিফিকেশন বাধ্যতামূলক। কেউ কোনো সার্ভার বা রাউটার আগে থেকে অ্যাক্সেস রেখেছে কিনা তা চিহ্নিত করতে হবে। যারা প্রযুক্তিগত অডিট করবেন তাদের বাইরে থেকে ভেরিফিকেশন করবেন। সাথে যাকে মন চায় দিয়ে দিন, তাও কাজ চাই আমার। রিফাত মাথা নাড়িয়ে ডিউটি বুঝে নেয়। মাহমুদ কায়সার আবারও বললেন, সামিউল সৈকত, আপনি সাইবার ইন্টেলিজেন্স হেড। আপনাকে অবশ্যই কাজ বোঝাতে হবে না। তবে আপনার যে শরীরের অবস্থায়, এতে একা আমি আপনাকে বেশি কাজের দায়িত্ব নিতে চাই না। আপনি স্পেশালিস্ট কাউকে নিতে পারেন প্রয়োজন মাফিক। তাছাড়া আপনার টিম তো আছেই, আরও যতজন প্রয়োজন যুক্ত করে নিন। আর তিথির, তোমার হাতের যে অবস্থা, আপাতত টিমের সাপোর্ট হিসেবে থাকাটাই বোধ হয় অনেক। তাছাড়া এই শরীরে আমি অত্যধিক প্রেশার দিতে চাই না আপনাদের দুজনকেই। তিতির আর সৈকত এক প্রকার সন্তুষ্ট হলো মাহমুদ কায়সারের এমন অপনতন্ত্রে। তারা অবশ্য কাজটা করতে চায়। হারকিউলিস কেসটা তো তাদেরই। বরাবরের যতগুলো মামলায় হারকিউলিসের নাম এসে দরজায় দাঁড়িয়েছে, সেগুলোর সমাধান তারাই টেনেছে। এবারও তার অন্যথা হয় কিভাবে? তিতির আর সৈকত কোনো কথা ছাড়াই দায়িত্বে নেমে পড়ল। এত সময় চুপচাপ তীক্ষ্ণ পর্যবেক্ষণ করে এবার রিটায়ার্ড মেজর জাহিদুল মুখ খুললেন। ফিল্ড সার্ভেলেন্স বাড়াতে হবে। কারাগার, বন্দোবস্ত স্থান, গার্ড রুম সব কিছুতে অ্যানোনিমাস ইনভেস্টিগেশন পাঠাতে হবে। অনেকগুলো ফিল্ড টিম লাগবে। মাহমুদ কায়সার সম্মতি দিয়ে কণ্ঠ তুলে বললেন, মাথায় রাখবেন, সিআইডি সরাসরি অংশ নেবে এই অনুসন্ধানে। এরপরে মিটিং দুটো ব্রাঞ্চের একসাথে হবে। সাথে সাথেই সক্ষতা এবং সম্মান বাজিয়ে চলবেন। কিন্তু আমরা আমাদের তথ্য ব্যবহার ও প্রমাণ শেয়ার করার আগে কঠোর ভেরিফিকেশন করব। কেউ রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ করলে পুরো কেস ব্যবহৃত হবে। সেই ঝুঁকি আমরা কমাবো না। তাদের তথ্য আগ্রহ দেখাবেন আর না তাদের আগ্রহ নিতে দিবেন। আর হ্যাঁ, মিডিয়া হতে সাবধান। সবাই একে একে তাদের অংশগ্রহণ ও কাজের তালিকা নোট করে নিল। মুনতাসির রিফাত চুপচাপ নিজের টেবিলে নথি উল্টে দেখতে থাকলো। তার চোখে এক উত্তপ্ত আগুন। মাহমুদ নরমভাবে সামান্য উচ্চস্বরে বললেন, আর একটা কথা, মিডিয়া ও সচেতন জনসমষ্টির জন্য আমরা নিয়ন্ত্রিত সূত্র থেকে সংবাদ দেব। ভয়, গুজব ও অর্ধসত্য প্রশাসনকে দুর্বল করে। তথ্য নিয়ন্ত্রণ আপনারাও রাখবেন। বোর্ড রুমের আলো একটু একটু করে নিভে এলো। গ্লাসের দেয়ালে বৃষ্টির ফোঁটার শব্দ আরও স্পষ্ট হলো। মিটিং শেষের ঘন্টা বাজলো না, কিন্তু সবাই বুঝে গেল এখানেই শেষ। মাহমুদ কায়সার উঠে দাঁড়িয়ে বললেন, সবাই নিজের নিজের কাজে লেগে যান। আর তিথির, সৈকত, আজ আপনার আর ব্রাঞ্চে থাকছেন না। অত্যন্ত আজকের দিনটা রেস্ট নিন। আপনাদের কাজ যেহেতু ল্যাপটপে, তাই বাড়ি থেকেই করুন। আমি চাই না আপনাদের অবস্থা আরও খারাপ হোক। তিতির আর সৈকত একে অপরের দিকে তাকালো, সামান্য হাসলো, কোনো তর্ক না করেই সম্মতি দিল। তারা চুপচাপ তাদের ফাইল গুছিয়ে বোর্ড রুম থেকে বেরিয়ে তাদের বাড়ির দিকে এগিয়ে গেল। এদিকে ব্রাঞ্চের করিডোরে দুপুরের আলো ফিকে হতে হতে একদম বিকেলের কড়া ছায়ায় ঢেকে যাচ্ছে। ঠিক তখনই প্রবেশ করলো অভয় বিশ্বাস। লম্বা শ্যামবর্ণের পুরুষ, চোখে তীক্ষ্ণতা, মুখে কোনো বাড়তি কথা নেই।
হাঁটায় এক ধরনের ভারী কায়দা, যেন প্রতিটি পদক্ষেপ হিসাব করে ফেলা। বন্ধন তাকে দেখে এগিয়ে এলো। দুজনের মধ্যে একটি সংক্ষিপ্ত করমর্দন হলো। কথা কম, বোঝাপড়া বেশি। অভয় সরাসরি বলল, টাইম কম, টিম লাগবে। দুজন বসে পড়ল ফিল্ড ডিপার্টমেন্টের বড় ম্যাপ টেবিলে। কাগজ কলম আর কয়েকটা ফাইল ছড়িয়ে রইল। কয়েক মিনিটের মধ্যে তারা মোট 6টি ফিল্ড টিম বানিয়ে ফেলল। প্রতিটিতে 5 জন করে অফিসার। প্রতিটি টিমের কাজ, লোকেশন এবং লক্ষ্য নির্ধারণ হলো নিখুঁতভাবে। কেউ থাকবে লোকেশন ট্র্যাকিংয়ে, কেউ প্রত্যক্ষ সাক্ষী জিজ্ঞাসাবাদে, কেউ আন্ডার কভার সার্ভেইলেন্সে। বন্ধনের চোখে তখন এক ধরনের যুদ্ধের প্রস্তুতির ঝলক, আর অভয়ের কণ্ঠে ধীরতার ভার। তারা দুজনেই যেন বলতে চাইছে, এইবার কোনো ফাঁক রাখা যাবে না। মুনতাসির রিফাত নিজের কেবিনে ফিরে গিয়ে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিল। টেবিলের ওপর ফাইল, ল্যাপটপ আর সিসিটিভি, হার্ড ডিস্কের স্তূপ সব তার সামনে সাজানো। চোখে ক্লান্তি থাকলেও ভেতরের মনোযোগ তীক্ষ্ণ। সে একে একে নিজের মতো করে প্রয়োজনীয় অফিসার বেছে নিল, যারা সিকিউরিটি, রিচেক, ডিউটি, রোস্টার আর প্রযুক্তিগত অডিটে অভিজ্ঞ। প্রায় ঘন্টা 2-এর মধ্যে তার টিম তৈরি। সিকিউরিটি রিচেক শুরু হলো। থানার প্রতিটি কোণা, প্রতিটি ক্যামেরা, এমনকি পুরনো সার্ভার রুমও আবারও পরীক্ষা শুরু করা হলো। এদিকে লম্বা সময় হাসপাতালে থাকার পর আজ প্রথম তিতির অবশেষে নিজের বাড়িতে ফিরল। গেট পেরিয়ে যখন ভেতরে ঢুকলো, অবাকভাবে দেখলো তার ঘর একদম গোছানো, এমনকি জানালার ধুলোও নেই। কনস্টেবল ফাতিহা দরজায় দাঁড়িয়ে তিতিরের মেডিকেল ফাইল হাতে রেখেই বলল, ম্যাম, এগুলো আজ সকালেই পরিষ্কার করানো হয়েছে। তিতির অবাক হলো না, কিন্তু কিছু বললও না। ধীরে ধীরে সে নিজের ঘরের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে প্রতিফলিত হচ্ছিল এক যুদ্ধফেরত সৈনিকের মতো চেহারা। চোখে ক্লান্তি, গালে ফিকে কালশিটে দাগ, কপালের পাশে চিরের দাগ, আর ডান হাত এখনো সাদা প্লাস্টারে মোড়া। শরীরের প্রতিটি চিহ্ন যেন বলছে সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টের গল্প। সে একবার নিজেকে দেখে হালকা হাসলো, তবে সে আয়নার ভেতরে সেই দৃষ্টি থেকে চোখ সরাতে পারল না। কারণ মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, আদ্রিয়ান নির্ভীক কি সত্যি হারকিউলিস? তার ভেতরে দ্বন্দ্ব শুরু হলো। একজন অফিসার হিসেবে তার কর্তব্য অপরাধীকে খুঁজে বের করে আইনের হাতে তুলে দেওয়া, কিন্তু আদ্রিয়ান নির্ভীক কি সত্যি অপরাধী, নাকি অজানা কোনো কারণে বারবার ফেঁসে যাচ্ছেন কাকতালীয়ভাবে? তিতির হাতের আঙুলগুলো ধীরে ধীরে মুষ্টিবদ্ধ করলো। তার মনে এবার প্রশ্ন জাগছে, সে এবার কি করবে? হারকিউলিস অন্যায় খুন করেনি, এই দোহাই দিয়ে তাকে প্রোটেক্ট করবে, নাকি খুঁজে আইনের হাতে তুলে দিতে সাহায্য করবে? এবার সিদ্ধান্ত শুধু পেশাগত নয়, ব্যক্তিগতও হবে। আর তিতির জানে যে পথেই সে বেছে নেবে, তার প্রভাব তার ক্যারিয়ারের উপরেই পড়বে। ছায়ার আড়ালে দেশ জুড়ে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। থানার ভেতর এক রাতে 7টি খুন, এমন ঘটনা সাম্প্রতিক ইতিহাসে কেউ দেখেনি। শুধু ডিটেকটিভ ব্রাঞ্চ নয়, সিআইডি, র্যাব, পুলিশ, স্পেশাল ইউনিট, এমনকি সামরিক গোয়েন্দা সংস্থাও এখন একজোট হয়ে খুঁজছে হারকিউলিসকে। প্রতিটি শহরের প্রবেশপথ, স্টেশন, নদীপথে তল্লাশি চলছে। রাতের অন্ধকারে হেলিকপ্টারের সার্চ লাইট ঘুরছে শহরের গলিপথে, আর বড় বড় পোস্টারে ভেসে উঠছে ওয়ান্টেড হারকিউলিস। গতকাল লম্বা সময় পর ঘরে ফিরে এক পরিপূর্ণ ঘুম হলো তিতিরের। তবে সকাল সকালই মেইল এলো হেড অফিস থেকে। তারই অসুস্থতার জন্য তাকে সাময়িক লিড দেওয়া হচ্ছে। তবে এই লিড তো সে চায়নি, এই নিশ্চয়ই সৈকতের কারসাজি। অবশ্য তার শরীরও তার তেমন সঙ্গ দিচ্ছে না। হাই পাওয়ারের ওষুধ আর এই প্লাস্টারে মোড়ানো হাতের জন্য স্বাভাবিক জীবন অস্বাভাবিক হয়ে উঠেছে। কিন্তু তার মস্তিষ্কে ছুটি নেই। সে যাক, তাও সে যে মাহমুদ কাইসারের অনুমতি পেয়েছে বাসা থেকে কাজ করার, এটাও বেশ। তিতিরের কাছে এটা শুধু সামান্য মামলা নয়, এটা ব্যক্তিগত মিশন হয়ে দাঁড়িয়েছে।
তার আগ্রহ এখন আকাশচুম্বী। সে সত্যিই এবার দেখতে চায় এত মাস্টার মাইন্ড গেমার হারকিউলিস আসলে কে। তিতির অফিসের সরকারি ল্যাপটপ বন্ধ করে দিল। সরকারি সিস্টেমে অনেক কিছুই থাকে, কিন্তু অনেক সময় সেখানে প্রবেশের সীমাবদ্ধতা আর নজরদারি থাকে। আর এই তারই সামান্য বোকামি তো শেষবার আদ্রিয়ান নির্ভীককে জনসম্মুখে এনে ছেড়েছিল। আদ্রিয়ান নির্ভীককে হারকিউলিস ভাবার পেছনে সব থেকে বেশি হাত তো তিতিরের নিজের। তিতির এসব ভাবনা নিয়েই নিজের পুরনো কালো রঙের পার্সোনাল ল্যাপটপ টেনে নিল টেবিলের দিকে। ল্যাপটপের গায়ে এখনও লেগে আছে কয়েকটি স্কেচ, এসব ফিল্ড মিশনের সময়কার চিহ্ন। তিতিরের এখন প্রথম এবং একমাত্র লক্ষ্য আদ্রিয়ান নির্ভীক। কাজ শুরু হলো তার পুরনো ফাইল, তদন্ত রিপোর্ট, এমনকি কনফিডেন্সিয়াল সিসিটিভি ফুটেজ খুলে সে খুঁজতে লাগলো আদ্রিয়ানের গত কয়েক বছরের মুভমেন্ট প্যাটার্ন। যেসব দিনে হারকিউলিসের বড় বড় অ্যাকশন হয়েছে সেসবের টাইম লাইন, এগুলোর অধিকাংশ তার কাছে আগে থেকেই যত্নে আছে। তবে তাও এবার যেন ভিন্ন উদ্দেশ্য। সময়ের সাথে দৃষ্টিকোণ কি অমায়িক বদলে যায়। তিতির হাসলো সামান্য, আবার মনোযোগী হলো। প্রতিটি তারিখ, প্রতিটি লোকেশন এক এক করে নোট নিচ্ছে সে। স্ক্রিনে ভেসে উঠল একটি মানচিত্র। লাল বিন্দু দিয়ে চিহ্নিত হচ্ছে খুনের স্থানগুলো, আর নীল বিন্দু দিয়ে দেখা যাচ্ছে আদ্রিয়ানের সর্বশেষ লোকেশন। কিছু বিন্দু মিলছে যা তিতির কপালে ভাঁজ ফেলল। হঠাৎ একটি ভিডিও খুলল সে। কাশিমপুর থানায় খুন হবার ঠিক আগের দিন থানার পাশের এলাকার একটি সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া যায় অদ্ভুত কিছু। সেখানে দেখা যাচ্ছে একটি গলির অন্ধকারের এক লম্বা ছায়ামূর্তি হঠাৎ হারিয়ে যাচ্ছে। ভিডিওর পিক্সেল ভেঙে গেছে, কিন্তু চলাফেরার ভঙ্গি অদ্ভুতভাবে পরিচিত। তিতিরের হাত থমকে গেল কিবোর্ডের উপর। চোখে এক ধরনের দ্বিধা, কিন্তু ভেতরে তীব্র কৌতূহল। সে জানে যদি তদন্ত চালিয়ে যায় তাহলে হয়তো প্রমাণ পাবে, আর প্রমাণ মানেই সত্যি প্রকাশ। কিন্তু সত্যি যদি এমন হয় যা সে মেনে নিতে পারবে না। ঘরের বাইরে যখন হঠাৎ বৃষ্টির শব্দ বাড়ছে, জানালায় টুপটাপ আঘাত করেছে বৃষ্টির ফোঁটা। তিতিরের মনেও যেন সেই শব্দে তৈরি করেছে এক অস্থির ছন্দ। তিতির এবার মনোযোগ সরালো অন্যদিকে। আদ্রিয়ান নির্ভীককে নিজের করা তার কাছে আগের মতো অনুসন্ধান আছে, সেসবের সাথে নতুন দিকে তাকায় এগুলো। সে তার হাতে থাকা সব ডাটাবেস খুলল। সিটি কর্পোরেশনের রেকর্ড, পাসপোর্ট, মুভমেন্ট, গাড়ির রেজিস্ট্রেশন, এমনকি পুরনো হোস্টেল রেজিস্টার পর্যন্ত যা কিছু নতুন পাওয়া যায় তার সব তালিকা করে ফেললো এক আলাদা ফোল্ডারে। তারপর শুরু হলো ভিডিও বিশ্লেষণ। কয়েক মাস আগে আদ্রিয়ানকে একটি বাজারে সিসিটিভি ফুটেজে ক্যাপচার করা হয়েছিল, সেটা আবার চালু করলো তিতির। ফুটেজে দেখা যাচ্ছে সে হেঁটে যাচ্ছে এক ভিড়ের মধ্যে, মুখে কালো মাস্ক, কালো হুডি, সকল পরিচয় লুকানোর চেষ্টা, কিন্তু তার পদক্ষেপের ছন্দ, মাথা নাড়ানোর ভঙ্গি তিতির আগেও লক্ষ্য করেছিল। তিতিরের মতে এটা আদ্রিয়ান নির্ভীক হতেই পারে। এবার তিতির জুম করলো। পিক্সেল ভেঙে গেল, কিন্তু তেমন কিছু ধরা পড়ল না। তিতির নিচু স্বরে বলল, না, এভাবে হবে না। সে একের পর এক ফ্রেম, পোজ, রিওয়াইন্ড, এনহ্যান্স করে চেষ্টা করতে লাগলো, তবু বড় কোনো সূত্র মিলল না। শুধু একই অনুভূতি রয়ে গেল যে কোথাও কিছু আছে যা তার চোখ এড়িয়ে যাচ্ছে। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে, কিন্তু জানালার কাছে আটকে থাকা ফোঁটাগুলো আলোয় চিকচিক করছে। ঘড়ির কাঁটা রাত 9টার দিকে এগোচ্ছে। তিতির ঠিক করলো আরেকটা ফুটেজ খুলবে, এবার ভিন্ন লোকেশন। তিতির নতুন ফুটেজটা চালু করলো। লোকেশন ভিন্ন, সময়ও আলাদা। স্ক্রিনে দেখা গেল এক ব্যস্ত মোড়। নিয়ন লাইটে ঝলমল করছে দোকানের সাইনবোর্ড, মানুষের ভিড় ঘন। কিন্তু যখনই সে ভিডিওটা দেখলো ততই হতাশা বাড়তে লাগলো। ফ্রেমগুলো জুম করলেও কিছু পরিষ্কার ধরা পড়ল না, শুধু অস্পষ্ট ছায়া আর কয়েকটা
মুখ যে ভিড়ের মধ্যে মিলিয়ে গেছে। কালো মাস্কের আড়ালে থাকা মুখটা কোনোভাবেই ধরা যাচ্ছে না। প্লাস্টারে বাঁধা ডান হাত নিয়ে কাজ করাটা তিতিরের জন্য ক্রমেই কষ্টকর হয়ে যাচ্ছে। মাউস ধরা, কিবোর্ডে টাইপ করা প্রতিটা কাজেই তাকে বা হাত দিয়ে সামলাতে হচ্ছে। মাঝে মধ্যে ব্যথার ঝাঁকুনি এসে মনোযোগ ভেঙে দিচ্ছিল, তবুও সে থামল না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে ল্যাপটপের স্ক্রিনে ফিরে গেল। শুরু থেকে দেখতে হবে। তিতির নিজেই নিজের কমান্ডার হয়ে উঠেছে। তিতির পুরনো নোট, তারিখ, টাইমলাইন সব আবার খুলে সাজাতে শুরু করলো। প্রতিটি ইভেন্ট, প্রতিটি সাক্ষ্য, প্রতিটি লোকেশন আবার নতুন করে মিলিয়ে দেখছে। টেবিলের এক পাশে একটা নোটপ্যাডে সে টাইপ করে নোট নিচ্ছে। শুধু প্রয়োজনীয় তথ্য নয়, বরং নিজের অনুভূতিও লিখে রাখছে, যাতে পরে বিশ্লেষণে কাজে লাগে। তার ঘরের বাতি তখন আধো আলো ছড়াচ্ছে, আর ল্যাপটপের নীলাভ স্ক্রিন লাইটে তিতিরের মুখে অদ্ভুত ধীরতার প্রকাশ করেছে। এই অনুসন্ধান যেন তিতিরের কাছে শুধু দায়িত্ব নয়, এ এক ব্যক্তিগত মিশন। সময় ঘড়িতে কাঁটা এগিয়ে চলেছে রাত 10টার দিকে, আর তিতিরের চোখে এখনও সেই একই তীব্র দৃষ্টি। যেন আদ্রিয়ান নির্ভীক লুকিয়ে থাকলেও সে তাকে খুঁজে বের করবেই। তবে এবার কোনো ভুল নয়, ভনিতা নয়। তিতিরের চোখ ল্যাপটপের দিকে স্থির আরও কয়েক মিনিট, কিন্তু ভেতরের অস্থিরতা ধীরে ধীরে ক্লান্তিতে রূপ নিল। প্রতিটি ফাইল, প্রতিটি ফুটেজ, প্রতিটি নোট সব যেন একই জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। কোনো চূড়ান্ত সূত্র নেই, শুধু অস্পষ্ট ইঙ্গিত, আর নিজের সন্দেহের জালে জড়িয়ে পড়ে। হাতের ব্যথা এবার অসহ্য হয়ে উঠল। এক দীর্ঘশ্বাস ফেলে সে ল্যাপটপ বন্ধ করল। নোটপ্যাডটা টেবিলের কোণে ঠেলে রেখে বিছানায় শুয়ে পড়ল। ছাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবল, কোথাও কি কোনো ভুল করছে সে, নাকি সত্যিই হারকিউলিস এমন কেউ যার ছায়াও ধরা যায় না। তার চোখ ধীরে ধীরে ভারী হয়ে এলো, কিন্তু মস্তিষ্ক থামল না। সে ছায়া মূর্তির অস্পষ্ট চেহারা, অজানা গতিপথ আর অসমাপ্ত প্রশ্নগুলো ঘুরপাক খেতে লাগলো মাথায়। অন্যদিকে বন্ধন ফিল্ডে ব্যস্ত। শহরের গলি, নদীপথ, পাহাড়ি রাস্তা, সব জায়গায় তার টিম অনুসন্ধান চালাচ্ছে। হারকিউলিসের সাথে খোঁজ চলছে অর্থমন্ত্রী আবিদুল হাসানের। কাশিমপুর কারাগারে দিনভর তদন্ত শেষে ফিরেছে বন্ধন। সেলের এক একটা দেয়াল, মেঝের ধুলো, এমনকি বাতাসে ভাসা সূক্ষ্ম কণাও পরীক্ষার আওতায় আনা হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। মনে হচ্ছে হারকিউলিস কোনো মানুষই নয়, যেন সে হাওয়ার মতো অদৃশ্য। খুন করে বিন্দুমাত্র চিহ্ন না রেখে মিলিয়ে যায়, তবে বন্ধের মুখে কোনো পরাজয়ের ছাপ নেই। শুধু চোখে লেগে আছে এক অদ্ভুত ঠান্ডা ধীরতা, যেন সে জানে অদৃশ্য হলেও হারকিউলিসের শেষ লুকোনো জায়গাটা একদিন না একদিন খুঁজে বের করবেই। রাত প্রায় 10:30 বাজতেই বন্ধন তার বাসায় ফিরল। দরজা বন্ধ করে বুট খুলে সোফায় বসতেই কাঁধের ওপরের চাপ যেন আরও ভারী হয়ে উঠল। একটার পর একটা মামলা, তদন্ত, মিডিয়ার চাপ, সব কিছু মিলিয়ে সে যেন শ্বাস নেওয়ার সময় পাচ্ছে না। কিন্তু তার ভেতরের আরেকটা চাপ অনেক গভীরে। তার আসল মিশন, সেই গোপন দায়িত্ব যার জন্য তাকে এখানে তলব করা হয়েছিল, এখন দিন দিন সে দূরে সরে যাচ্ছে। যেন অজান্তেই সে অন্য কারোর খেলায় মত্ত হয়ে পড়েছে। বন্ধন ড্রয়ারের ভেতর থেকে কয়েকটা ফাইল বের করলো। সেগুলো তার গোপন মিশনের নথি। হলুদ হয়ে আসা কাগজে গোপন কোড, অচেনা লোকেশনের মানচিত্র, পুরনো পর্যবেক্ষণ রিপোর্ট। সে কাগজগুলো টেবিলে ছড়িয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগলো, কিন্তু মাথায় হাজারো ভাবনার ভিড়। ঠিক তখনই একপাশের ফাইলের নিচ থেকে কিছু সরে এসে মেঝেতে পড়ল। একটা কালো রঙের ছোট পেনড্রাইভ। বন্ধন সেটি হাতে তুলে নিতেই মনে পড়ল এটা তো তিতির দিয়েছিল তাকে। এটার ভেতরেই তো সৌহার্দ্য চৌধুরী সেই ফাইল। এতদিনের ব্যস্ততা আর দৌড়ঝাঁপে সে একেবারে ভুলে গিয়েছিল এই জিনিসটার কথা। পেনড্রাইভ হাতে নিয়ে বন্ধন কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার ভেতরের কৌতূহল আর ক্লান্তি সব হিসেবে
করে তুলেছে। বন্ধন পেনড্রাইভটা আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। ল্যাম্পের আলোয় ছোট জিনিসটা যেন একেবারে নিরীহ দেখাচ্ছে, কিন্তু এর ভেতরে হয়তো এমন তথ্য আছে যা অনেক অজানা পথ খুলে দিতে পারে বা পুরো খেলা উল্টো দিতে পারে। সে ধীরে ধীরে ফোন তুলে তিতিরের নাম খুঁজে বের করলো। কল দিল, রিং বাজলো কয়েকবার, কিন্তু কোনো সাড়া নেই। বন্ধনের জানা মতে বেশ রাত অবধি কাজ করে তিতির, তবে হয়তো এখন অসুস্থতা আর অবসাদে ঘুমিয়ে পড়েছে। বন্ধন একটা সংক্ষিপ্ত নিঃশ্বাস ছেড়ে ফোন কেটে দিল। দ্বিতীয় নাম্বার স্ক্রল করে বের করলো, নাম মানিক। বন্ধনের সবচেয়ে নির্ভরযোগ্য এজেন্ট এখন বেনাপোলের শার্শা উপজেলায় মিশনে আছে। সীমান্তে ভেতর বাহিরের কয়েকটা গোপন চলাচল পর্যবেক্ষণ করছে। রিং শুরু হতেই ওপাশ থেকে দ্রুত ভেসে এলো কণ্ঠ। স্যার, মানিক বলছি। বন্ধন নিচু স্বরে বলল। কাজের কি খবর? মানিকও সংক্ষেপে উত্তর দিল। স্যার, রহস্য ছাড়া কিছুই নেই। আপনাকে যে ফাইল আর ছবি পাঠিয়েছিলাম সেই দিন, সে অবধি আছে অনুসন্ধান। আমি এখনও ভেষ বদলেই আছি এখানে, আরও কয়েকদিন দেখি। বন্ধনের চোখ কেমন যেন চিকচিক করে উঠল। তুমি ফলো করো, কিন্তু কোনোভাবে ধরা পড়ো না। জি স্যার। এরপর কোনো বাড়তি কথা না বলে মানিক কল কেটে দিল, যেন মুহূর্ত নষ্ট করলে লক্ষ্য তার হাতছাড়া হয়ে যাবে। বন্ধন ফোনটা পাশে রেখে পেন ড্রাইভের দিকে তাকালো আবার, তবে তার আগ্রহ জন্মালো না খুলে দেখার। সে পেন ড্রাইভটা টেবিলের এক কোণে রেখে বিছানায় গিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না সহজে। মাথায় ঘুরপাক খাচ্ছে নানান প্রশ্ন আর অনুসন্ধান, যেন সব কিছু শেকড় একই জায়গায় গিয়ে মিশেছে। একটা লম্বা সময় কাটলো এপাশ ওপাশ করতে করতে। রাতের নীরবতা ভেদ করে বন্ধন হঠাৎ উঠে বসলো। বন্ধনের মনে হলো ঘুমিয়ে থাকলে মাথার ভেতরে প্রশ্নগুলোই তাকে খেয়ে ফেলবে। উঠেই টেবিলের কোনায় রাখা পেন ড্রাইভটা হাতে নিল। তিতিরের দেয়া ছোট্ট কালো জিনিসটা, যেটা এতদিন অবহেলায় পড়েছিল, এখন তার কাছে যেন অচেনা এক বিস্ফোরণের মতো লাগছে। এটা বন্ধন নিজের পার্সোনাল ল্যাপটপ চালু করলো। পেন ড্রাইভ ঢুকিয়ে ফাইল এক্সপ্লোরার খুলতেই পরপর জেগে উঠল কয়েকটা ফোল্ডার। তবে এখনও এগুলো কোনো সাধারণ নথি নয়। প্রতিটা ফাইলের নামে অস্বাভাবিক ভার আর এক ধরনের বিপদের আভাস। প্রথম ফাইল খুলতেই বন্ধনের বুকের ভেতর চাপ বাড়তে লাগলো। এটা যেন পুরো দেশের জন্য এক কালো খাতা। বড় বড় শিল্পপতি, প্রভাবশালী রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সামরিক বেসামরিক সব পর্যায়ের ক্ষমতাবান মানুষের নাম ভরা। প্রতিটি নামের পাশে অবৈধ কাজের বিস্তারিত প্রমাণ, সঙ্গে সুনির্দিষ্ট ঘটনার ব্যাখ্যা, তারিখ, সাক্ষ্য, এমনকি ফটোগ্রাফিক এভিডেন্স পর্যন্ত। বন্ধনের হাত থমকে গেল এক জায়গায়। তালিকায় চোখে পড়ল রিটায়ার্ড মেজর জাহিদুল হকের নাম, যার সাথে রোজ কাজ করছে সে। আরও কয়েকজন পরিচিত মুখ ঝলসে উঠল স্ক্রিনে, যাদের নামে এত গভীর কেলেঙ্কারির সাথে জড়ানো বিশ্বাস করা কঠিন। এক প্রকার মাথার যেন ঘুরে গেল বন্ধনের। এটাই তাহলে সৌহার্দ্য চৌধুরীকে পাগলের মতো খোঁজার কারণ? তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা সবকিছু কি এই পেন ড্রাইভের জন্যই? এক মুহূর্ত দেরি না করেই বন্ধন ফোন করলো তার এক বিশ্বস্ত ব্যক্তিকে। সে ডিজিটাল ফরেন্সিকে বিশেষজ্ঞ, যার উপর বন্ধন পুরোপুরি ভরসা করে। বন্ধন ফাইলগুলো তাকে পাঠিয়ে সত্যতা যাচাই করতে বলল। কয়েক মিনিটের নীরবতার পর ওপাশ থেকে উত্তর এলো, সামান্য কারচুপি আছে, কিন্তু ফাইল আসল। বন্ধনের কপালে ভাঁজ পড়ল। কারচুপি মানে? অপরিচিত লোকটি ঠান্ডা গলা নামিয়ে বলল, এটার থেকে কেউ কিছু ডিটেলস রিমুভ করেছে অথবা নতুন করে অ্যাড করেছে, কিন্তু পুরো ডেটা আমি রিভার্স চেক করে বের করার চেষ্টা করে দেখতে পারি, তবে এতে একটু সময় লাগবে। বন্ধন সম্মতি জানিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। বুকের ভেতর যেন এক অদ্ভুত ঠান্ডা শিরশিরানি ছড়িয়ে পড়েছে। তবে কি তিতির কিছু সরিয়ে এই ফাইলটাকে দিয়েছে? তিতির কি কাউকে বাঁচাতে চাইছে?